এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, এই মুহূর্তে রাজনীতির মাঠে বহুল আলোচিত বিষয় জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিও জোরসোরে কয়েকটি রাজনৈতিক দলের মুখে উচ্চারিত হচ্ছে। এমনকি এসব দাবি আদায়ের লক্ষ্যে অভিন্ন রাজনৈতিক কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। আলোচনা করব এসব বিষয় নিয়ে। আলোচনায় থাকবে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া, আগামী নির্বাচন। আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। তিনি জুলাই আন্দোলনে 6 সমন্বয়কেরও আইনজীবী ছিলেন। এবং আমন্ত্রণ জানিয়েছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাভেদ রাসিনকে। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আমরা একটি বিষয়ে কথা বলতে চাই যে আলোচনার শুরুতেই রোববার জাতীয় ঐক্যমত কমিশনে জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির তিনি কিছু বেসিক প্রশ্ন উত্থাপন করেছেন। জাতীয় ঐক্যমত কমিশনে যে আলোচনা হয়েছে সেই আলোচনায় আমরা শুরুতেই তার বক্তব্যের চৌম্বক অংশ আমরা শুনে আসতে চাই। প্রক্লেমেশন দিয়ে যদি সাংবিধানিক পরিবর্তন করা যায়, গণ অভ্যুত্থানের পরে কেন স্পেশাল কনস্টিটিউশনাল আদেশ অথবা প্রক্লেমেশন দিয়ে সার্টেন প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন কেন সুপ্রিমেসি দেওয়া যাবে না? মার্শাল ল কি বেশি পাওয়ারফুল নাকি গণ অভ্যুত্থান বেশি পাওয়ারফুল? মিলিটারি রুল কি বেশি ক্ষমতাধর নাকি আমাদের গণ অভ্যুত্থানের ক্ষমতা বেশি? ইন মাই হাম্বল আন্ডারস্ট্যান্ডিং, this mass movement is much more powerful than any other military law. ফলে যে আর্গুমেন্ট করা হচ্ছে যে এই ডিক্রি জারি করতে গেলে লাগবে হলো মিলিটারি চিফ, নো, people will declare it on behalf of the people who will declare, 2-3 authorities will declare it. এই কথা বলবে, এই বিষয়গুলো প্রাধান্য থাকবে। নতুন ইলেকশন হবে, এইখানে বলা থাকতে হবে যে ইলেকশন কবে হবে, এখানেই বলা থাকতে হবে রেফারেন্ডাম কিভাবে হবে। যদি এই ডকুমেন্ট তৈরি করা না যায় তাহলে ভ্যাকুয়াম রেখে যে আমরা অগ্রসর হচ্ছি, এই ভ্যাকুয়ামের জবাব আমরা কেউই দিতে পারবো না। আমরা যে বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আন্ডার হোয়াট ল? ওয়্যার ইজ দি ল? আন্ডার হোয়াট ল দি ইলেকশন উইল টেক প্লেস? ওয়্যার ইজ দি ল? হু ক্যান সে দিস ইজ দি ল? কে বলতে পারে কোথায় আইন আছে? আমাদের 106 এর অ্যাডভাইজারি অপিনিয়নটা বাংলায় দেওয়া দেখবেন, 12-14 লাইন। একটা বার তো বলা নাই ইন্টারিম গভর্নমেন্টের পিরিয়ড কতদিন হবে, হাউ লং দিস গভর্নমেন্ট উইল কন্টিনিউ। দেয়ার ইজ নো সাচ মেকানিজম। এত কিছুর পরে আমরা বলছি যেখানে পার্লামেন্ট মানে গভর্নমেন্ট সিস্টেম নাই, প্রেসিডেন্ট সিস্টেম নাই, পার্লামেন্ট নাই, আমরা বলছি উই আর নাকি উইদিন দি কনস্টিটিউশন। দিস আন্ডারস্ট্যান্ডিং ইজ মাই হাম্বল ভিউ ইজ এ serious misunderstanding of the constitutional jurisprudence, also the political jurisprudence. ব্যারিস্টার ওমর ফারুক, এই সময়ে এসে এই ধরনের প্রশ্ন কেন উত্থাপিত হলো? ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু ঐক্যমত কমিশনে বক্তৃতা শুনেছি। শিশির মনির উনি আমাদের সাথে আইন পেশায় আছেন এবং পড়ালেখা ভালো। আমি তার অনেক বিষয়ের আন্ডারস্ট্যান্ডিংয়ে আমি একমত পোষণ করি। পাশাপাশি সালাউদ্দিন সাহেবেরও আমি কথা শুনেছি। আমি একজন নাগরিক হিসাবে, জুলাই যুদ্ধ হিসেবে আমার মনে প্রশ্ন আসলো যে জুলাই বিপ্লবের প্রায় 1.5 বছর পরে 106 নিয়ে এসব প্রশ্ন কেন আসবে? যে সংবিধান আছে কি নাই, সরকার আছে কি নাই। আমরা বাই অ্যাক্ট, এটা আজকে 1.5 বছরে এই সরকারের যা যা করেছে সব কিছুকে আমরা মেনে নিয়েছি। আমরা বলতে পিপলস মেনে নিয়েছে। সংবিধানের কিছু থাকার না থাক, সংবিধানের 7-এ যে পিপলসের আকাঙ্ক্ষার কথা বলা আছে, তাদের উইলের কথা বলা আছে, সেই উইল নিয়ে তো কোথাও কোনো সন্দেহ নাই, প্রশ্ন নাই। 24-এর গণ অভ্যুত্থান তো একটা ফ্যাসিজমের একটা ফ্যাসিস্ট সিস্টেমকে বিতরণ করার জন্য, উল্টে দেওয়ার জন্যই তো এত রক্ত, এত খুন। বুলেট নিয়ে আজকে ছেলেপেলে শুয়ে আছে 1400 কি 1500, পঙ্গু হয়ে আছে। তো সেই বরঞ্চ আলোচনা হওয়া উচিত যে ফ্যাসিজম কীভাবে উৎপত্তি হয় এবং উৎপত্তিস্থল কোথায়, এবং এই
ফ্যাসিজমের যারা বেনিফিশিয়ারি তাদেরকে কীভাবে নিবারণ করা যায়, তাদেরকে কীভাবে শাস্তির আওতায় আনা যায়। অর্থাৎ আমরা পাস্টে যখন যে সরকারই ছিল কোনো না কোনো প্রক্রিয়া তারা ফ্যাসিস্ট ছিল, এবং ফ্যাসিস্ট হওয়ার কারণটা ছিল কি আমরা আইডেন্টিফাই অনেকটা করা হয়েছে, রাজনৈতিক দলও করেছে, যে একজনের হাতে সব ক্ষমতা, উনি প্রধানমন্ত্রী হবেন, দলীয় প্রধান হবেন, নির্বাচন বোর্ডের প্রধান হবেন, সংসদীয় দলের প্রধান হবেন, যা যা আছে সব কিছুর প্রধান হবেন। প্রধান হওয়ার কারণে উনি ফ্যাসিস্ট হয়ে যায়। কিন্তু অ্যাডভোকেট শিশির মনির তো আগামীর কথাই বলছেন, যে সামনে এই এখন যে কার্যক্রম চলতেছে, আপনি বলছেন যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে বৈধতা দেওয়া হয়েছে, ভবিষ্যতে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে, আইনের মুখোমুখি হতে না পারে, সেই ফাঁক ফোকর বন্ধ করার জন্যই তো শিশির মনির এই কথাগুলি বলছেন। আমি এইটাতে আমি অ্যাগ্রি করি। এই আমরা এই লুপহোলগুলো কিভাবে আমরা পূরণ করব সেটাই তো। দেখেন, আমরা 2 দিন জন্য সরকারের জন্য অপেক্ষা করেছি, এই রেফারেন্স বাদ দেন, 106 বাদ দেন, আমরা করেছি। আমরা এই সংবিধানের আলোকেই আমরা একটা শপথ নিয়েছি। আমি একটু আসি আপনাকে। এই সংবিধানের আলোকেই অ্যাপিলেট ডিভিশন গঠিত হয়েছে, অ্যাটর্নি অফিস গঠিত হয়েছে, সাংবিধানিক সব পোস্ট গঠিত হয়েছে, এবং তারা কাজ করে যাচ্ছেন। সুতরাং আমি মনে করি যে এই 106-এর কি রেফারেন্স আসলো কি গেল ওগুলা না করে শিশির মনিরের ওই অংশটুর সাথে আমি একমত পোষণ করি যে আমরা এই জুলাই সনদে বিধিবদ্ধভাবে কিছু কিছু জিনিস আমরা সন্নিবেশিত করতেই হবে। আপনি ধরুন, ফ্যাসিজমের জন্ম হয়, আমি একটু আগে বলেছি, সেটা নিবারণের জন্য কিন্তু বিএনপির একটা 31 দফা আছে। 31 দফার 1 থেকে 8 দফা যদি আপনি পড়েন, আমি মনে করি 50% লুপহোল ফিল আপ হয়ে যাবে যদি শুধু সবাই ওইটার উপর ভিত্তি করে যদি একটা চার্টার রচনা করা হয়, সিগনেচার করা হয়। কিন্তু সেটি তো একটি রাজনৈতিক দলের কর্মসূচি। নো, এটা ভুল বলছেন। তখন 42টা রাজনৈতিক দল যারা মাঠে আন্দোলন করেছিলেন, যারা যুগপৎ আন্দোলন করেছিলেন তাদের, এবং এটা তো ইনোসেন্ট, এটা তো কেউ ডিফার করতেছে না। একজনের কাছে সব ক্ষমতা থাকবে না, দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না, উচ্চকক্ষ দ্বিকক্ষ হবে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সাথে ভারসাম্য হবে, আর্টিকেল 70-র উপর আঘাত আনবে, যে আর্টিকেল 70 ফ্যাসিজম তৈরিতে সবচেয়ে বড় সহায়ক। আমি যেটি বলতে চাই আপনার শোয়ের মাধ্যমে, আজকে সবচেয়ে বড় এই কাজগুলো করা উচিত। এই কাজগুলোতে আজকে 12-13 মাস আমরা আজকে ক্ষয় করে ফেলছি, সময় নষ্ট করেছি। দেখেন, একই ব্যক্তিদেরকে ডাকা হয়, একই বন্দোবস্তে, একই সভায়, একই চেয়ারে বসে তারা, আমি তো মনে করি আজকে 8-9 মাস একই বিষয় বারবার অবতারণা করে এই কালক্ষেপণ করা হচ্ছে। আমি আবার বলি, আমাদের সামনে 90-এর উদাহরণ আছে। আমি যদি আপনার কাছে বেসিক প্রশ্ন করি, শিশির মনির যে প্রশ্নের উত্থাপন করেছেন, সেই প্রশ্নে আপনার মত এবং দ্বিমতের জায়গাটি কোথায়? আমি 1 নম্বর দ্বিমত করতেছি যে আমি ওনার বক্তৃতায় শুনেছি যে 106-এ যে রেফারেন্ডামের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে এবং সংবিধান যে অবস্থা আছে, সংবিধানের অনেক অংশ নাকি এখন ইনঅ্যাক্টিভ, বিলুপ্ত, এরকম একটা আমি কথা শুনেছি। জি, উনি বলেছেন যে 153টির মধ্যে 57টি ইতিমধ্যেই বাদ হয়ে গেছে। না, সেটি যদি ওই যে অ্যামেন্ডমেন্ট 2011 সালের অ্যামেন্ডমেন্টের হিসাব করেন তাহলে একরকম, আর যদি অন্য হিসাবে বলেন আমি ডিফার করি এই কারণে, কারণ এই সংবিধানে আমরা যা যা কিছু লিখিত আছে সব কিছুই অ্যাজ ইট ইজ এখনও আছে, এই কারণে বলতেছি। কারণ এই সংবিধানের আলোকে আমি বলতেছি, এই সংবিধানের আলোকে আমরা 102-কে আমরা করে মামলা করি, 103, 104, 105 অ্যালাইভ থাকার কারণে এই চিফ জাস্টিস, অ্যাপিলেট ডিভিশন, এই অ্যাটর্নি অফিস আমরা মামলা করে যাই, সবগুলা কিন্তু চলমান আছে। এইটা নিয়ে আমি মনে করি সময়ক্ষেপণ করার দরকার নাই। আমি ওনার সেকেন্ড পার্টে উনি যেটা বলেছেন যে জুলাই সনদে একটা চার্ট করা, যে এই জিনিসগুলা আমরা সবাই মিলে করব। এখন সবাই মিলে মানে 40% মানুষ, 60% মানুষ তো এটার বাইরে। আমি বরঞ্চ ঐক্যমত কমিশনকে আহ্বান জানাবো, আপনি 60% মানুষ যারা রাজনীতি বিলংস করে না, আপনি শুধু 40% প্রতিনিধি নিয়ে বারবার মিটিং করতেছেন। আপনি যদি 60% যারা বাইরে আসে তাদের কথা শোনার জন্য যদি তাদের বিভিন্ন পেশাজীবী থেকে যদি আপনি 5-7 জন করে কথা শুনেন তাহলে বড় উপকার হবে। আমি আবার আরেকটা কথা বলি, 46টি কিভাবে ডিফাইন করলেন? দেখেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যদি সব ভোট সব হিসাব নিকাশ আপনি যোগ করেন তাহলে কিন্তু এই টোটাল পপুলেশনের 40% হবে না। এটা আমার কাছে এক্স্যাক্টলি গবেষণা না থাকলেও এটাই স্বাভাবিক।
60% মানুষ ইনোসেন্ট থাকে, ইম্পার্শিয়াল থাকে। তারা যখন ভোটের ময়দানে যখন আসে তখন তারা যেদিকে ঝুঁকে ওই দিকেই সরকার গঠন করা হয়। আমি এই কারণেই এত উত্থাপন করলাম, আপনি শুধু পলিটিক্যাল দলের শুধু মতামত নেবেন এবং পলিটিক্যাল দলের বাইরে যেই একটা শ্রেণী আছে সেই শ্রেণীকে তো অনেকেই প্রতিনিধিত্ব করে। পেশাজীবী অনেক পেশা আছে, সাংবাদিক আছে, আইনজীবী আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, কৃষক আছে, শ্রমিক আছে, সব মিলিয়ে এখানে অনেক পণ্ডিত আছে। হয়তো পণ্ডিতের সংখ্যা কম, আপনি ওদেরকে তো অ্যাকোমোডেট করবেন। আমার মোদ্দা কথা একটা সিটিজেন হিসাবে যে এনাফ ইজ এনাফ, টাইম অলরেডি চলে গেছে। এগুলা নিয়ে এখন এই যে 1 ঘন্টা বক্তৃতা দিবেন, অমুকে আরেক ঘন্টা বক্তৃতা দিবে, ওগুলোতে না গিয়ে আমাদের সামনে আমি 90-র কেন কথা বলেছি দেখেন। আমাদের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব উনি কেয়ারটেকারের চিফ হয়েছেন, আবার প্রধান বিচারপতি পদ বিলংস করে, ওইটা শেষ করে আবার ব্যাক করেছেন এবং ব্যাক করার পরে আমরা ওইটার বৈধতা দিয়েছি এবং ওইটা নিয়ে কোথাও কোনো প্রশ্ন নাই, কোনো প্রশ্ন নাই। আজকে যেটি 91 সাল থেকেও তো বেশি কনসাস নিয়ে, বেশি জনসমর্থন নিয়ে, সারা বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে, শুধু আওয়ামী ফেসিজের 2-5% বাদ দিয়া 90-95% নিয়ে, সেটা নিয়ে এত লম্বা আলোচনা কেন হতে হবে? ওকে, আমি আপনার কথার সাথে একমত। আমরা একটু যেতে চাই অ্যাডভোকেট জাভেদ রাসিনের কাছে। জাভেদ রাসিন, এই যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠিত হলো, এই সরকারের কার্যক্রমের বৈধতা নিয়ে কেন এত আলোচনা করা মানে হবে এবং ভবিষ্যতের শঙ্কাটা কেন জিয়ে রাখছি আমরা? আপনাকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে আমি যারা এনটিভির দর্শক শ্রোতা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমার সহ আলোচককেও। দেখুন, গণ অভ্যুত্থান তো নিজেই একটা পাওয়ার হাউস, সে নিজেই বৈধতার দেওয়ার উৎস। আমরা যদি আমাদের সংবিধানেও যাই, যেটি আমার সহ আলোচক ভাই বললেন, যে জনগণের চরম অভিপ্রায়ই কিন্তু এই সংবিধান। হ্যাঁ, জনগণ ইচ্ছা প্রকাশ করেছে, ইচ্ছা পোষণ করেছে, সেই মোতাবেকই এই সংবিধান রচিত হয়েছে, সেই মোতাবেকই এই রাষ্ট্র পরিচালিত হচ্ছে। সকল কিছুর উৎস হচ্ছে সেই উইল অফ পিপল। এখন সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে, আমার মনে হয় এখানে একটু বোঝার একটু ভুল আছে। যেহেতু আমি ওই দিনও ঐকমত্য কমিশনে ছিলাম এবং শিশির মনির ভাই উনি নিজেও কিন্তু বলেছেন যে 106-এর যে রেফারেন্সের ব্যাপারটা উনি সেখানে উপস্থিত ছিলেন, উনি ওখানে বলেছেন। তো এতদিন পরে কেন, এই প্রশ্ন তো আসতে পারে। আর 106 হোক বা জনগণের ইচ্ছা হোক, অভিপ্রায় হোক, এই সরকার সব দিক থেকেই বৈধ, এটা আমরা মনে করি। এখন হয়তো টেকনিক্যাল কিছু ইস্যুস, উনি হয়তো এই যে জুলাই সনদটাকে যে প্রাধান্য দেওয়ার যে বিষয়টা, জুলাই সনদ যে একটা আইনি কাঠামোর মধ্যে যে আসতে পারে, এইটাকে হয়তো এমফাসাইজ করার জন্য উনি এই যুক্তিগুলো নিয়ে এসেছেন, যেটা আমার কাছে মনে হয়েছে ওই দিন। যেহেতু আমি ওনার পাশেই বসেছিলাম, ওনার কথা শুনে এটাই আমার মনে হয়েছে যে আমরা এতগুলো রাজনৈতিক দল মিলে বসলাম, এত বড় একটা গণ অভ্যুত্থান হলো, এতগুলো মানুষ শহীদ হলো, এতগুলো মানুষ এখনো হাসপাতালে আছে অনেকেই। এই এত বড় একটা আপরাইজিংয়ের পরে কেন একটা সংস্কারের জায়গাটা সে নিজেই কেন পাওয়ার হোল্ড করবে না? এই জায়গাটাই মেইনলি ওনার বেসিক আর্গুমেন্টটা ছিল, যে এই সরকার কেন আপনার প্রোক্লেমেশন দিতে পারবে না, তার রাইট নাই কেন? এই কথাটাকে উনি আসলে নিয়ে আসছেন, যেটা আমার যতটুকু বুঝে এসেছে সেই জায়গাটায়, যে এই সরকারের এনাফ বৈধতা আছে প্রোক্লামেশন দেওয়ার মতন, কিংবা একটা প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার দেওয়ার মতন, কিংবা এই সংবিধানের কিছু কিছু ধারা যেগুলো জুলাই সনদ বা ওই অর্ডারের সাথে সাংঘর্ষিক হবে সেগুলো স্থগিত করার মতো এনাফ বৈধতা এই সরকারের রয়েছে। উনি আসলে এইটা বোঝাতে চেয়েছিলেন, সেটাই আমার কাছে বোধগম্য লেগেছে। কারণ না হলে এই আর্গুমেন্ট আসলে এতদিন পরে আসার কথা, এটা আরও অনেক আগেই উঠতো এই সরকারের বৈধতা নিয়ে। এবং এই অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে আসলে আমার যেটা ধারণা, সেটা আসলে কারোর মধ্যেই কোনো ধরনের সন্দেহ নেই যে আইনি টেকনিক্যাল যে বিষয়গুলো, সেগুলো আসলে পরবর্তীতে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট বৈধতা দিলে এটা অটোমেটিক্যালি বৈধতা হয়ে যাবে। যেটি ভাইও বললেন যে আমরা 91-এর উদাহরণ, সেটি নিয়ে তো কোনো প্রশ্ন নাই। ইভেন এই সরকারেরটা নিয়েও কোনো প্রশ্ন নাই, বরঞ্চ এই সরকার যে আরও বেশি পাওয়ারফুল, এই সরকার যে নিজেই এই জুলাই সনদ বাস্তবায়ন করার ক্ষমতা রাখে, এখতিয়ার রাখে, এটাই উনি বোঝাতে চেয়েছেন। জি, আমরা একটু ব্যারিস্টার ওমর ফারুক আপনার কাছে যেতে চাই। এখন যে পর্যায়ে আছে জুলাই সনদের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর কাছে আবারও খসড়া পাঠানো হয়েছে, আপনি কি দেখছেন? সবগুলো বিষয়ে কি ঐকমত্য হওয়া সম্ভব, বা কোনো বাধা আপনি দেখছেন কিনা? যে দেখেন, পাবলিক ইন্টারেস্টে আপনি যেই বিষয়গুলোর অবতারণা করবেন, পাবলিক ইন্টারেস্টকে প্যারামাউন্ট কনসিডার দিয়া যা যা করবেন,
সেটির বৈধতা নিয়ে তো আর প্রশ্ন ওঠার কোনো অবকাশ নেই। আমরা বারবার বলেছি যে ডেট্রিমেন্টাল টু দ্য পাবলিক, যেই সিস্টেম, যেই বন্দোবস্ত আমার কেনা টাকায় বন্দুক এবং বুলেট দিয়ে আমার ইনোসেন্ট নাগরিককে হত্যা করে, আমরা সেটার অবসান চাই। তো সেইটার অবসানের জন্য যেই প্রক্লেমেশন, এটা নিয়ে প্রশ্ন উঠবে কেন? আর প্রশ্ন উঠবে কেন 20 বছর পরে কি হবে? 20 বছর পরে পৃথিবীর অনেক কিছুর পরিবর্তন ঘটবে। জুলাইয়ের এই ঘটনা কি আমরা 20 বছর আগে ভেবেছি? যারা সংবিধানে সেদিন এই প্রিয়াম্বল রচনা করেছেন তাদের কি মাথায় ছিল এই ধরনের একটা দল চলে যাবে, একটা পার্লামেন্ট চলে যাবে, পালিয়ে যাবে, বাইতুল মোকাররমের খতিব পালিয়ে যাবে, অ্যাপিলেট ডিভিশনের জাজরা পালিয়ে যাবে, বিচারপতিরা পালিয়ে যাবে, সব পালিয়ে যাবে? এটা কি কেউ ভেবেছিল? ভাবলে তো প্রক্লামেশনে সেটা আসতো। যেহেতু ভাবি নাই, যেহেতু ঘটনা ঘটে গেছে, সেই ঘটনাকে তো আমরা প্রক্লামেশনে আনবো। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দেখবে যে এই সময়ে এই ফ্যাসিজম তাড়ানোর জন্য আছে কোথায় ঠেকে আছে আমাদের রাজনৈতিক দলের হিসেব নিকেশ। আমরা ক্ষমতায় যাব, ক্ষমতায় গিয়ে আবার এক কেন্দ্রিক শাসন হবে, অথবা আমাদের ক্ষমতার মারপিস, অথবা আমরা নমিনেশন আগের বন্দোবস্তে দিব, যাচ্ছে তাই দিব, স্বতন্ত্র প্রার্থী দাঁড়াতে পারবে না। ওই যে আমি আপনারে বলতেছি যে 1% ভোটারের সমর্থন লাগবে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। আর যেখানে বলা হয়েছে আপনার ভোটটা গোপন জায়গায় দিবেন, একটা কাবার্ড এলাকায় দিবেন, সেই এলাকায় কেউ যেতে পারবে না। কিন্তু এই বন্দোবস্ত তখন আল্টেরিয়র মোটিভে করেছে যাতে যেন তেনভাবে তারা নমিনেশন দিবে, মানুষের যাতে চয়েস না থাকে, তাদের নমিনেশনের দেওয়া মানুষকেই যাতে তারা ভোট দেয়। এই স্বতন্ত্র বরঞ্চ উচিত ছিল যে আজকে আগামী ভোটগুলো কীভাবে হবে, সাধারণ মানুষ কি ভোটে প্রার্থী হইতে পারবে, নিরীহ মানুষ কি রক্তাক্তহীনভাবে তার ক্যাম্পেইন করতে পারবে, পোস্টার ব্যানারের কি আধিক্য থাকবে, কালো টাকার কি যাবে না। আজকে আমরা এই জুলাই আগস্টে যেই কালো টাকা, যেই কালো বন্দোবস্তের মাধ্যমে এত খুন, এত রক্ত, আজকে সেই কালো টাকা, কালো বন্দোবস্ত বন্ধ করার জন্য আমার আলোচনা হয় না। কারা কারা কোথায় লুকিয়ে আছে তাদের ধরার জন্য আমার আলোচনা হয় না। আমার আলোচনা হয় না কিভাবে প্রান্তিক মানুষ বিচার পাবে, সেটা নিয়ে আলোচনা হয় না। আলোচনা হয় আমি আগামী দিনে ক্ষমতায় যাব, ক্ষমতায় গিয়ে আমি কিভাবে ক্ষমতাটাকে পাকাপোক্ত করে রাখবো, এবং আমার অ্যাবসলিউট পাওয়ার কীভাবে নিশ্চিত হবে। যে এই অ্যাবসলিউট পাওয়ারে ফ্যাসিজম তৈরি করে, ফ্যাসিস্ট তৈরি করে, মানুষ তো মনে করে সেইটার বন্দোবস্তের জন্যই আজকে অনেক কিছুতে আজকে বেরিয়ে আসছে। আমি আবার বলি, কেন সব রাজনৈতিক দল ইভেন বিএনপিকে বাধ্য করে না যে ভাই তোমার 31 দফার 1 থেকে 9 দফা আমরা এক চোখ বন্ধ করে মেনে গেছি, এইটা নিয়ে আমরা অগ্রসর হতে চাই, বাকিটা পরে হোক। বেসিক জিনিস, আমি বেসিক জিনিস নিয়ে কাজ করবো। আর ঐক্যমত কমিশন তো আমরা বসিয়েছি, ঐক্যমত শুধু ওই যে স্টেনোটাইপিস্টের মতো শুধু কী বলবে এটা নোট করার জন্য। তাদের একটা গবেষণা থাকবে, তাদের একটা অপিনিয়ন থাকবে, তাদের একটা অথরিটি থাকবে। তোমার অথরিটি আগামী দিনে কেউ না মানুক, অসুবিধা তো নেই। যদি কেউ না মানে সে দায়বদ্ধ হবে, সে লায়েবল হবে, সে সিগনেচার করে যাবে। কেন না মানলে তো সে জনগণের মুখোমুখি হবে না? আমি কালকের একটা আশঙ্কার কথা চিন্তা করে আজকে যেটা করণীয় সেটা যদি না করি, টুমোরো ডার্ক, হোয়াট উইল হ্যাপেন টুমোরো নোবডি নোজ। 24 আমাদেরকে শিখিয়ে গেছে। 20 বছর পরে যদি কেউ এটা বাদ দেয়, বাদ দিবে, নতুন বন্দোবস্ত আসবে যদি কেউ এটা ক্যারি না করতে পারে। কিন্তু আজকে প্রেজেন্টকে আমরা বিবেচনা করে, আজকে যে জুলাই বিপ্লবীদেরকে আমরা আহত করেছি প্রতিনিয়ত এটা ডিলে করে করে, ওদের অভিসম্পাদ আমাদের লাগবে, ওদের কষ্ট দীর্ঘশ্বাস আমাদের লাগবে। আমরা পঙ্গুদের পুনর্বাসনের কথা বলি না, আমরা ওদের অভিশাপ নিয়ে যাচ্ছি। সুতরাং আমি মনে করি পলিটিক্যাল পার্টিগুলা তাদের যেই কমিটমেন্টগুলো মানুষের সামনে ছিল সেই কমিটমেন্টগুলো নিয়ে এগিয়ে যাবে। সেই কমিটমেন্টগুলো নিয়ে মানুষের কল্যাণের জন্য, ভালো ফিয়ারলেস ভোটের জন্য আমি তো মনে করি স্থানীয় সরকারের 2-1টা নির্বাচন দিয়ে টেস্ট করে ফেলা উচিত, মানুষকে ভোটারমুখী করা উচিত, শঙ্কামুক্ত করা উচিত। ইভেন প্রার্থীর ক্রাইটেরিয়া একটা দলের ভিতরেও তো আসা নাই যে প্রার্থীর ক্রাইটেরিয়া কী হবে। একটা দলের ভিতরেও তো এই 31 দফার ভিতর যে ডেমোক্রেসির কথা বলেছেন, যেভাবে তাদের নেতা নির্বাচিত হওয়ার কথা বলেছেন, কোনো ক্ষেত্রে হয় না। আমরা এখনও তো দেখি একটা দলের চেয়ারম্যান 40 বছর তিনি চেয়ারম্যান, প্রত্যেকটা দলে, একটা দলে শুধু কি চেয়ারম্যান, সভাপতি। আমি সেটাই বলতেছি, আজকে আপনি গণতন্ত্রের চর্চার ছিটে পোটা নেই, ওইদিকে কারো কোনো আলোচনা নাই। আরেকজনের গণতন্ত্রের বিষয় নিয়ে আলোচনা আছে, নিজের গণতন্ত্রের। আমার কথা হচ্ছে ডেমোক্রেসির বেসিক জিনিসটা আমরা যেখানে ফেল করেছি, সেই ফেলটা আমাদের সামনে এসছে। এই ফেলের কারণেই তো ফ্যাসিজম হয়েছে। তো আমরা নিজেদের ভিতর যদি এটার চর্চা না করে, যদি না প্র্যাকটিস করি, তাহলে আমরা ভবিষ্যতে গিয়ে, ক্ষমতায় গিয়ে, পাওয়ারে গিয়ে বলে যে আমি গণতন্ত্র মানুষকে উপহার দিব, হাউ ইটস কাম। তো এই জিনিসগুলো অ্যাড্রেস করা দরকার বলে আমি মনে করি। জাভেদ ইয়াসিন, আপনার কাছে আমি ফিরবো, মানে বিরতিতে যাওয়ার আগে আপনাকে প্রশ্ন রেখে যেতে চাই যে পিআর পদ্ধতি, সংস্কার, তারপরে বিভিন্ন রাজনৈতিক দলের একই ইস্যুতে ঐক্যবদ্ধ আন্দোলন এবং কর্মসূচি ঘোষণা। আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে সংস্কার কোন পথে
পিআর পদ্ধতি নিয়ে তুমুল আলোচনা এবং এই পদ্ধতি বাস্তবায়নের লক্ষ্যে কর্মসূচি ঘোষণা, কয়েকটি রাজনৈতিক দল বিশেষ করে ইসলামিক দলগুলোর এক সূত্রে একমতে কর্মসূচি এবং দাবি উচ্চারিত হচ্ছে। পরিস্থিতি কি দেখছেন? ঐকমত্য কমিশনে তো আমরা প্রায় দীর্ঘ 2 মাসের উপরে আলোচনা করেছি। একটা জায়গায় অনেকগুলো বিষয় নিয়ে একমত হয়েছি, কিছু কিছু বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য ছিল, সেই জায়গায়ও নোট অফ ডিসেন্টের ব্যাপার এসেছে। কিন্তু একটা জায়গা তারপরেও আমরা চূড়ান্ত করতে সক্ষম হয়েছি। কমিশন এই ক্ষেত্রে কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছে, তারা আমাদেরকে জুলাই সনদের চূড়ান্ত খসড়াও তারা আমাদেরকে দিয়েছে। সেই জায়গাটা এখন প্রশ্নটা এসেছে আসলে বাস্তবায়নটা কিভাবে হবে, সেই জায়গাটা নিয়ে আসলে মতভেদ বা মত পার্থক্যের যদি আমরা কথাটা বলি, বিএনপি প্রথমে তো বলছিল যে এটা পরবর্তী সংসদের হাতে চলে যাবে, পরবর্তী সংসদ 2 বছর মেয়াদে তারা সংস্কারটা করবে। আবার আমরা সহ অনেক রাজনৈতিক দল তারা বলছিল যে না, এটা এখনই বাস্তবায়ন হতে হবে, বাস্তবায়ন করে তারপরে সেই ভিত্তিতে আসলে সেই বন্দোবস্ত, নতুন বন্দোবস্তের মাধ্যমে পরবর্তী ইলেকশন বা গণতান্ত্রিক যাত্রা। তো এখানে কিছু বিষয় আর কি আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা যে জিনিসগুলো বিশ্লেষণ করেছি, এগুলো নিয়ে ভালো মতন করে চিন্তা ভাবনা করেছি। এখানে একটা জিনিস হচ্ছে, আপনি পরবর্তী সংসদে গিয়ে যদি এই সংস্কারটা করেন, সংশোধনটা করেন, একটা সংসদে আনবেন, তো পরবর্তী সংসদে গিয়ে এই সংশোধনে কিন্তু টেকসই হবে না। কারণ আমরা কিন্তু ইতোপূর্বেও দেখেছি, ইভেন ধরেন 8ম সংশোধনী মামলায় কিন্তু বাতিল করে দিয়েছে যেই বিষয়, সেই বিষয় কিন্তু জুলাই সনদে আছে। হাইকোর্টের বেঞ্চ বিভাগীয় শহরে স্থানান্তর করা হবে, এই বিষয়ে তো অলরেডি কোর্টের প্রেসিডেন্ট আছে, এটা বাতিল বলে গণ্য হয়েছে। সেই জিনিস আপনি যদি আবার সংবিধান দ্বারা সংশোধন করেন, সেটা তো আবার বাতিলের চ্যালেঞ্জের মুখে পড়বে এবং বাতিল হয়ে যাবে একসময়। এবং এই জুলাই সনদ কিংবা যে মূল কথা হচ্ছে যে মৌলিক সংস্কার যে আমরা কথাটা বলছি, সেটাই একসময় ঝুঁকির মুখে পড়ে যাবে। সেই জন্য আমরা বলছিলাম যে একটা টেকসই পদ্ধতি দরকার। সেই টেকসই পদ্ধতি একই সাথে গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে গণপরিষদ গঠন করা। এখন গণপরিষদ গঠন নিয়ে অনেক দলের এই ক্ষেত্রে আপত্তি আছে বা তাদের এই ব্যাপারে ভিন্ন মত আছে। সেই ক্ষেত্রে তখন জামাত ইসলামের পক্ষ থেকে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডারের কথা বলা হয়েছে, যে অর্ডারের মাধ্যমে যদি একটা আদেশ দেওয়া হয়, সাংবিধানিক আদেশ, সেই সাংবিধানিক আদেশের মাধ্যমে এই জুলাই সনদটা বাস্তবায়ন করে সেই ভিত্তিতে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী। সেখানেও আমরা একটা বিষয় দেখছি যে এটাও তো কোর্টে চ্যালেঞ্জ হতে পারে, এবং যদি চ্যালেঞ্জ হয় তাহলে দেখা যাবে যে বাস্তবায়নের আগেই পুরো জুলাই সনদটাই একটা চ্যালেঞ্জের মুখে পড়বে, এটা নিয়ে প্রশ্ন উঠবে। আমরা সেই জায়গাটাও আমরা আসলে চিন্তা ভাবনা করছি। সেই ক্ষেত্রে এটার সাথে একই সাথে গণভোটে যাওয়া যায় কিনা, গণভোটে গেলে সেটার আইনি ভিত্তি কি হবে, সেটা নিয়েও আমরা আসলে কথাবার্তা বলছি, চিন্তা ভাবনা করছি। পিআর পদ্ধতিটা একদম জোরে সোরে আলোচনা হচ্ছে। পিআর পদ্ধতি নিয়ে জামাত ইসলামী সহ বেশ কিছু ইসলামিক দল তারা তো অনেক আগে থেকে পিআর পদ্ধতির কথা বলে আসছে। এনসিপি চায় কিনা? এনসিপির পক্ষ থেকে আমরা স্পষ্ট অবস্থান আছে আমাদের পিআর নিয়ে। আমরা শুধুমাত্র উচ্চ কক্ষ পিআরে গঠিত হোক, ভোটের পিআরে সেটা চাই, কিন্তু নিম্ন কক্ষ আমরা কিছুক্ষণ আগে অর্থাৎ বিকেল 4টার পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি পিআর পদ্ধতি উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ উভয় কক্ষেই বলেছেন যে বিএনপি এই পিআর পদ্ধতি চায় না। আমরা একটু তার বক্তব্যটা শুনে আছি যে তিনি স্পেসিফিক্যালি কি বলেছেন। এমন কোনো প্রক্রিয়াকে আমরা উৎসাহিত করব না, যেমন স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার বা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার যাই হোক, যেই প্রক্রিয়াটা বিদ্যমান সংবিধান বহাল থাকা সত্ত্বেও সেটা আবার অনুমোদিত হবে, তাহলে একটা খারাপ নজির সৃষ্টি হবে। এই ব্যাড প্রেসিডেন্ট আমরা রেখে যেতে চাই না ভবিষ্যতের জন্য, জাতীয় জীবনের জন্য। কারণ 2 বছর 5 বছর পরে একই প্রক্রিয়ায় যদি আরও কোনো দল অথবা কোনো গোষ্ঠী যদি দাবি করে যে আবার এইভাবেই সংবিধান সংশোধিত হোক, তাহলে পার্লামেন্টেরও প্রয়োজন হবে না এবং দেশে বিদ্যমান সংবিধানেরও কোনো মূল্য থাকবে না, এবং সেটাতে একটা অরাজকতার সৃষ্টির জন্য আমরা একটা পথ খুলে যাব। সেটা আমরা চাই না। আমরা পিআর পদ্ধতির বিপক্ষে উচ্চ নিম্ন কক্ষ সর্বত্র। যে বিষয়টি আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায় আছে, সেই বিষয়ে আবার আন্দোলনের নিয়ে রাজপথে নামা আমার মনে হয় যেটা সঠিক পদ্ধতি নয়। নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দলের নিষিদ্ধ চাই, তাহলে সেটা হবে একটা ভয়ঙ্কর চর্চা,
কারণ এখন যারা জাতীয় পার্টি সহ 14 দলের রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা চাচ্ছেন, উদ্দেশ্য ভিন্ন হতে পারে তাদের এই দাবির পিছনে, যে নিজেদের অতিরিক্ত সুবিধা সৃষ্টির জন্য হয়তোবা তারা আরও অনেক রাজনৈতিক দলের নিষিদ্ধ কামনা করতে পারে। বাংলাদেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত না হয়, গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয়, তাহলে দেশে একটা সাংবিধানিক শূন্যতা বিরাজ করতে পারে। সেই শূন্যতার মধ্যে জাতীয় ঐক্য বিনষ্ট হবে। সেই জাতীয় বিনষ্ট হলে সেটার সূত্র ধরে পতিত ফেসিবাদ সুযোগ নেবে এবং তাদের হাত ধরে আঞ্চলিক শক্তিগুলো এখানে জড়িত হয়ে যেতে পারে পরস্পর বিরুদ্ধে, এবং একটি বৈশ্বিক শক্তিও সেই সুযোগটা নিতে পারে। নির্বাচনকে বিলম্বিত করার জন্য অথবা বাধাগ্রস্ত করার জন্য যে কোনো রাজনৈতিক কৌশলকে দেশের জনগণ প্রত্যাখ্যান করবে। জি, আমি একদম সংক্ষেপে আপনার কাছে যেতে চাই। যে বিষয়গুলির অবতারণা এবং বিরোধিতা করলেন সালাউদ্দিন আহমেদ, কি বলবেন আপনার দলের পক্ষ থেকে? একটি ব্যাপার যে উনি কিন্তু ঐকমত্য কমিশনের যে সর্বশেষ মিটিং, যে মিটিংয়ে মাননীয় প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন, সেখানে কিন্তু উনি বলেছিলেন যে যে যদি সুপ্রিম কোর্টের কাছে যাওয়া যায় কিনা, সেটা আরেকটা ওপিনিয়ন নেওয়া যায় কিনা এই জুলাই সনদের বাস্তবায়নের ক্ষেত্রে, কিংবা অন্য কোনো উপায় যদি থাকে যেটা আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে, ওনারা সেই ক্ষেত্রে ওপেন আছেন, ওনারা সেটা যদি ওরকম হয় তাহলে ওনারা মেনে নেবেন, এরকম একটা কথা কিন্তু উনি বলেছিলেন। আবার একই সাথে পিআরের ব্যাপারে কিন্তু আমরা বিএনপির অনেক মহল থেকে, শুধু তো উনি না, বিএনপিতে আরও অনেক নেতৃবৃন্দ আছেন, অনেক নেতা আছেন, উচ্চ পর্যায়ের অনেকের সাথে আমরা কথা বলেছি, সেখানে কিন্তু তাদের মধ্যে আমরা ইতিবাচক মনোভাব দেখেছি উচ্চকক্ষে পিআরের ব্যাপারে, এবং আমরা এটা আশাও করছিলাম যে উচ্চকক্ষে পিআরের ব্যাপারে ওনারা মেনে হয়তো একটা জুলাই সনদটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে। তো সেই জায়গাটায় আজকের ওনার বক্তব্য আমার কাছে খুবই দুঃখজনক লেগেছে, একই সাথে হতাশাজনক, এবং জাতীয় পার্টি নিয়ে 14 দল নিয়ে ওনাদের যে অবস্থান সেটিও আসলে আমাদেরকে মর্মাহত করে। গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে, অন্যতম স্টেক হোল্ডার হিসেবে জাতীয় পার্টি আজকের এই আওয়ামী লীগকে ফেসিস্ট হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় সহায়ক ভূমিকা যে দলটি রেখেছে সে হচ্ছে জাতীয় পার্টি। এবং আওয়ামী লীগের এই যে 15-16 বছরের গুম, খুন এবং মানবতা বিরোধী যে অপরাধ, এই গণ বিনা ভোটের নির্বাচন থেকে শুরু করে গণতন্ত্রকে হত্যা করা, এর পিছনে সবচেয়ে বড় সহযোগী ছিল জাতীয় পার্টি। জাতীয় পার্টির কারণেই আওয়ামী লীগ এগুলো করতে পেরেছে। তো সেই জাতীয় পার্টিকে তো নিষিদ্ধ করা, এটা তো সাধারণ জনগণের দাবি। তো যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তখনও ওনারা বিরোধিতা করেছিলেন, একই কথা বলেছিলেন, নির্বাহী আদেশে নিষিদ্ধ হলে এটা হতে পারে, ওটা হতে পারে, আশঙ্কা ওনারা দেখেছিলেন। এরকম কোনো আশঙ্কা তো হয়নি। কেন আমরা অন্য দল নিয়ে কথা বলবো? আমরা ফিরবো এই ইস্যুতে, আপনার সাথে আমাদের আরো আলোচনা করতে হবে। ব্যারিস্টার ওমর ফারুক, সালাউদ্দিন আহমেদের কাছ থেকে কি বার্তা পেল দেশের মানুষ? এটা দেশের মানুষ বিবেচনা করবে, তবে আমি নিজে একজন ইন্ডিভিজুয়াল হিসেবে, একজন ভোটার হিসেবে, সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে মনে করি যে ফ্যাসিস্টকে যারা ফ্যাসিস্ট বানানোর পিছনে কারিগর ছিল, অনুষঙ্গ ছিল ডাইরেক্টলি, ইভেন আমি তো মনে করি জাতীয় পার্টির একটা ইস্যুতেই তাদের বিচার হয়ে যাওয়া উচিত। যে লাস্ট ইলেকশনের আগে ইন্ডিয়ার থেকে এসে বললো সাংবাদিকদের সামনে যে ওদের সাথে কথা বলে এসছি, ইন্ডিয়ার যারা আছে জিএম কাদের, ওদের পারমিশন ছাড়া আমি কিছু বলতে পারবো না। এটা তো রাষ্ট্রদ্রোহিতা, স্পেসিফিক রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এটা। আর যদি উনি মনে করে যে নির্বাহী আদেশে করা যাবে না, সন্ত্রাস বিরোধী আইনে তো করা আছে, ব্যবস্থা আছে, জামাতকে যেভাবে করলো একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে, তো সেইভাবেই তো করা যায়, রাষ্ট্রদ্রোহীভাবে করা যায়, ওইভাবে করা যায়, কতভাবে করা যায়। ইভেন 90 সালে তাদের বিরুদ্ধে যে জন আন্দোলন হয়েছে, তাদেরকে স্বৈরাচারী তকমা দিয়েছে, স্বৈরাচারী তকমা হিসেবে তো বিচার করা যায়। অ্যাটলিস্ট একটা ভাবে আসতে হবে। তো আপনি দুষ্ট লোক পালন করবেন, একই সাথে আবার ভালো কাজের কথা বলবেন, এটা মানুষ কীভাবে মানুষ বুঝবে? আমি পিআর পদ্ধতিটার কথা বলি। যদি পিআর পদ্ধতি আপনি নাই চান, আমাদের সংরক্ষিত মহিলা আসনে তো পিআর পদ্ধতিতে আসন বন্টন হয় 6:1, অর্থাৎ 300 আসনে যারা যারা জিতবে 6 জন এমপি হলে 1 জন পাবেন। এটা পিআর পদ্ধতি না? তো আগে বলতে হবে তো যে ঠিক আছে, আমার পিআর পদ্ধতি কিছুই মানি না, এই মহিলা আসনও মানি না, মহিলারা সরাসরি ভোটে জিতে আসবে। উচ্চকক্ষ পিআর হলে সুবিধার কি আমি বলি, অ্যাটলিস্ট কিছু চেক অ্যান্ড ব্যালেন্স হবে। উচ্চকক্ষে যদি অন্তত অ্যাটলিস্ট যদি পিআরটা থাকে, ওই যে সংসদীয় নারী আসনের মতো একই সিস্টেম, তো এটা যে নাই অনেকে বলে, এটা আমি মনে করি যে, আমি জানি না, তাদেরকে মূর্খ বলবো না, হয়তো আমি জানি না, আমি হয়তো মনে করি যে যেভাবে বিশ্লেষণ করি ওইভাবে নাও তারা দেখতে পারেন।
পিআর পদ্ধতি এক্সিস্ট করে বাংলাদেশে সংরক্ষিত নারী আসনে, একই পদ্ধতিতে উচ্চকক্ষ হবে, ওইটাতে কোনো সমস্যা নাই। আর সবচেয়ে বড় কথা, আপনি ফ্যাসিস্ট, চিহ্নিত ফ্যাসিস্ট, 90 সালে ফ্যাসিস্ট, গত 16 বছরে ফ্যাসিস্ট, আপনি তাদের ব্যাপারে যদি কোনো সফট কর্নার প্রদর্শন করেন, পাবলিক যদি মনে করে এটা পাবলিক ভালোভাবে নেবে না, খারাপভাবে নেবে। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনি একটা ভালো কথা বলছেন যে উচ্চ কক্ষে যদি পিআর পদ্ধতি থাকে তাহলে দেশের মানুষ, ভোটাররা কিছু ভালো মানুষ পাবেন, কিছু ভালো জনপ্রতিনিধি তারা পাবেন। আমরা এই ইস্যুতে কিছুক্ষণ আগে বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বক্তব্য দিয়েছেন। আমরা একটু শুনে আসি তার বক্তব্যটা, যে তারা দলীয়ভাবে কি চাচ্ছেন। যে সমস্ত বিষয়ে আমরা ঐক্যমত্য হয়েছি রিফর্মস কমিটিতে ফর রিফরমেশন অফ সাম ইস্যুজ ইন বাংলাদেশ, সেটা কিভাবে বাস্তবায়ন হবে এটা নিয়ে কিছুটা মত পার্থক্য দেখা যাচ্ছে। যে কোনো কোনো দল আপার হাউজে পিআর চাইছে, আর কিছু দল আপার হাউস এবং লোয়ার হাউস দুইটাতেই পিআর চাচ্ছে। এর ভিতরে জামাত ইসলামী আমরা উভয় কক্ষেই পিআর সিস্টেম আমরা চাচ্ছি। যে জোর করে কেন্দ্র দখল করে এমপি হয়ে ক্ষমতায় যাওয়া, এই মাইন্ডসেটটাকে পরিবর্তন করা অত্যন্ত জরুরি। এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তো ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন। আপনারা দেখেন, মানে এত ফেয়ার ইলেকশন হয়েছে, তারপরে 4টা পর্যন্ত ইলেকশনে অংশগ্রহণ করেছে পুরাটাই। যখন দেখছে যে হেরে যাবে, তখনই বলতেছে ইলেকশন মানি না, এটা বয়কট করলাম। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্দিকে হাজার হাজার লোককে জড়ো করা হয়েছিল। তো এটা তো বোঝা যায় যে ফেয়ার ইলেকশন তারা পছন্দ করছে না। তো সে কারণে আমরা বলেছি যে পিআর সিস্টেম যদি হয়, সেখানে এককভাবে কোনো ক্যান্ডিডেট থাকবে না কোনো এলাকায়, এবং সে একাই কেন্দ্র দখল করার ইন্টারেস্ট হারিয়ে ফেলবে, টাকা দিয়ে কেন্দ্র হারিয়ে ফেলবে। এগুলো ঐক্যমত্যে পৌঁছার জন্য 1 ঘন্টাই যথেষ্ট ছিল, কারণ বহু আলোচনা হয়েছে। যারা চাচ্ছে না যে এটা রিফর্মসটা আইনি ভিত্তি হোক এবং এর ভিত্তিতে আগামী নির্বাচন হোক, মূলত তারাই এখন এই সমস্যা তৈরি করছে। এই অ্যাটিটিউড যদি চেঞ্জ না হয়, তাহলে 1 মাস কেন, নির্বাচনের পর পর্যন্ত যদি মেয়াদ থাকে তাইলে হবে না। আমরা তো নির্বাচনে যাব না বলি নেই, কিন্তু আমরা মনে করি পেয়ার পদ্ধতিটাই হচ্ছে উত্তম, এবং সে দাবি আমরা করছি, আমরা যুক্তি দিচ্ছি, আমরা বোঝানোর চেষ্টা করছি। আমরা আশা করছি যে আমাদের যুক্তি মানবে এবং সে ভিত্তিতে আমরা নির্বাচনে যাব। আমরা এখনো কোনো যুগপৎ আন্দোলনের সিদ্ধান্ত নেইনি। কতগুলো কমন ইস্যুতে যে সমস্ত রাজনৈতিক দলগুলো একমত আছে, তারা স্ব জায়গা থেকে তাদের মতো করে কর্মসূচি দেওয়ার বিষয়টি রয়েছে। জি, মিস্টার ওমর ফারুক। দেখেন, আমি আবার বলি, ব্যাক করি, যে এরা সব রাজনৈতিক দল মিলে 40 ভাগকে প্রতিনিধিত্ব করে। 4-5টা ইস্যু যেগুলো আছে, এগুলো নিয়ে 106 করতে পারে, এগুলো নিয়ে গণভোট করতে পারে। আপনি গণভোটের আইনি ভিত্তি কি? গণভোটের আইনি ভিত্তি জুলাই অভ্যুত্থান। আপনি একটা গণভোট করে আপনি 3-4টে ইস্যু নিয়ে মানুষের কাছে চলে যান। ওখানে যদি বলে দেন যে 50-এর উপরে বা 60-এর উপরে যদি যায়, তাহলে আমরা এটা অ্যাকসেপ্ট করব। আর এখন আপনি আমি সরকারকে বসিয়েছি, সেই সরকার আমি 90 ভাগ, আপনি আপনার মতো করে করেন। যদি পরবর্তীতে কেউ না মানলে আর ম্যানিফেস্টোতে যদি এটা না থাকে, সেই জনগণ বুঝবে। আপনি একটা জিনিস যখন ট্রেন চালু করে দেন, এই ট্রেন যে বাধা দিবে সে জনগণের শত্রু হয়ে যাবে, আর যে চলতে দিবে সে জনগণের বন্ধু হবে, অথবা যে চলতে দিবে জনগণের শত্রু হবে, যে বাধা দিবে জনগণের বন্ধু হবে। এই তো আমার কথা হলো যে আমি কার্যত দেখতে চাই, দৃশ্যত কোনো কিছু দেখতে চাই না। আমার সংবিধান গত 16 বছর দৃশ্যত ছিল, কার্যত ছিল না। এখানে এমন একটা কঠিন কিছু ছিল না যেই কারণে আপনি আমাকে গুলি করবেন, গুলির নির্দেশ ছিল না। তো এই বিহাইন্ডে যে মানুষগুলো ছিল, এখানে তো ভোট চুরির লেখা ছিল, এটার ভিতরে যে মানুষগুলো ছিল, ওগুলো সবচেয়ে বাজে ছিল। 14 সালে বিনা ভোটের এমপি হয়ে যে ক্ষমতা এবং যে টাকা পয়সার মালিক হয়েছে, এই লালুস, এই লোভ এখনও কিন্তু আমাদের ভিতরে বিরাজমান। আমরা চাইবো জোর করে আমি এমপি হব, ফলোয়িং মর্নিংয়ে প্রথমে আমি বিনা শুল্কের গাড়ি কিনে 10 কোটি টাকা সরকারের শুল্ক পাকে দিয়ে মালিক হব, আর এখানে সব ব্যবসায়ীরা যাবে, এখানে সব বাজে লোক যাবে। সুতরাং সেটা বন্ধ করার জন্য যেই বন্দোবস্তের 4-5টা নিয়ে গণভোটের আয়োজন করা যেতে পারে। এবং আমি তো মনে করি যে এইটা সব রাজনৈতিক দল মেনে যাওয়া উচিত। অ্যাটলিস্ট এই যে নেগোসিয়েশনের টেবিলে বসলে কি হয়, আমি 2 কক্ষ চেয়েছি, আরেকজন বলছে আমি 1 কক্ষ চাইনি।
মাঝামাঝি পর্যায়ে যদি এরা সবাই মিলে আসি বলে যে ঠিক আছে আমরা নিম্নকক্ষ সংসদ হয়ে যাবে, উচ্চকক্ষে আমরা পিয়ার হব, তাহলে তো নেগোসিয়েশন হয়। আর আমি যদি গো ধরে বসে থাকি যে আমি যাব না, আমি যাব, তাহলে আবার কি হবে? আমাদের দেশের এই যে এই ভোট কালচারটা যেটা যেভাবে চলে আসছে, আইদার ভোট হবে না অথবা বাজে ভোট হবে। আমি আবার আপনার শোয়ের মাধ্যমে আমি আহ্বান জানাবো, আমাদের দেশে যেই ভোট পদ্ধতিটা 54 বছরে কলাপস হয়ে গিয়েছে, সেটাকে রিগেইন করার জন্য, সেটা লুপ হলকে ফাইন্ড আউট করার জন্য স্থানীয় সরকার, সিটি কর্পোরেশনের 10টা একযোগে নির্বাচন দেওয়া উচিত। পাবলিক ইউনিভার্সিটি যেভাবে ইলেকশন হচ্ছে, সেই নির্বাচন দিয়ে সক্ষমতা যাচাই করতে হবে, অর্থাৎ মানুষ কি ভোটমুখী হচ্ছে কিনা, আপনার উপর আশ্বস্ত হচ্ছে কিনা। তারপরে এই ক্যান্ডিডেটগুলো যারা দিচ্ছে তারা কি আগের বন্দোবস্তে মমতাজকে ক্যান্ডিডেট দিচ্ছে, না আনারকে দিচ্ছে, না ওদিকে দিচ্ছে, না বদিকে দিচ্ছে, না রিডিং পড়তে পারে না সংসদে তাকে দিচ্ছে, এটার একটা যাচাইয়ের সুযোগ হবে। আর যদি এই যাচাই বাছাই না করে সরাসরি আপনি দেন, আমি মনে করি ব্লাডশেড যেটি হবে আশঙ্কা করতেছি, সেটি আমাদের বাংলাদেশের মানুষ বা আমরা আর ক্যারি করতে পারবো না, আমরা আর এটা বহন করতে পারবো না। আমি 1 মিনিটে আরেকটা বলে যাই, আমরা সবাই রাজনীতি করি, বলি যে মানুষের জন্য রাজনীতি করি। এই 54 বছরে ভাইস ভার্সা বড় দল ক্ষমতায় আসছে গেছে, প্রত্যেকটা দলের এগেনিস্টে বড় বড় অনেক অপরাধের কথা এসছে, দুর্নীতির কথা এসছে। 2004-05 সালে দেখেন আমরা দুর্নীতি, দ্রব্যমূল্য। আমাদের রাজনৈতিক দলগুলোর উচিত যে অবস্থায় ভুল করেছে জাতির সামনে ক্ষমা চাওয়া। দিস ইজ দ্য রাইট টাইম ফর সিকিং পার্ডন, এক্সকিউজ, যে ভাই আমার দল ক্ষমতায় ছিল এতবার, বাট আমরা জন আকাঙ্ক্ষা যতটুকু পূরণ করার কথা করতে পারিনি, এই জায়গায় আমাদের ব্যর্থতা ছিল, এই ব্যর্থতার কার্যকরণ আমরা ফাইন্ড আউট করছি, আমরা আর করবো না। যেই দল হোক, কেউ কিন্তু এসে বলে না যে ভাই আমার সময় খারাপ ছিল, প্রত্যেকটা আসি বলে যায় আমার সময় এক স্বর্গ ছিল, আমার সময় জান্নাতি বাতাস ছিল, বেহেশত ছিল, আমার সময় পার্লামেন্ট মেম্বার যারা ছিল তারা একদম ফেরেস্তা, তারা তার এলাকায় কোনো চাঁদাবাজি করেনি, কোনো গডফাদার হয়নি, কাউকে সকালে নেতা বানায়নি, বিকালে বহিষ্কার করেনি, কেউ গমের টাকা খায়নি, কেউ কাবিঘাট খায়নি, টয়লেটের টাকা খায়নি, মসজিদ বরাদ্দ খায়নি, এরকম তো ছিল না। তো সুতরাং যেই জিনিসগুলো আমাদের অ্যাড্রেস করা দরকার, দুর্নীতি অ্যাড্রেস করা দরকার, যত্রতত্র খুন অ্যাড্রেস করা দরকার, বিচারহীনতার সংস্কৃতি অ্যাড্রেস করা দরকার, সেগুলো রাজনৈতিক দলগুলো যদি অ্যাড্রেস না করে, মানুষ এখনও শঙ্কিত, মানুষের এই শঙ্কা রেখে আপনি ভালো ভোট করতে পারবেন না। তাই আমি আবার বলি, বারবার বলি, ভাই মানুষের জন্য আপনি কাজ করেন, মুখে বলেন, দেখেন মানুষের পালস। আরেকটা জিনিস রাজনৈতিক দলগুলোকে কগনাইজেন্সি নিতে হবে। 40 বছর আগে অ্যানালগাস সময়ে তারা যেভাবে দমন পীড়ন করতো, এখন সেটার অনেক পরিবর্তন হয়েছে, ছেলেপেলেরা শিক্ষিত হয়েছে, তারা নতুন নতুন বন্দোবস্তে যাচ্ছে, পৃথিবীর তাবৎ ইনফরমেশন তাদের কাছে, তারা ডিজিটাল এআই এর সাথে তারা পরিচিত। আপনারা যদি মনে করেন যে রাজনৈতিক দলগুলো পুরনো, অনেক পুরনো রাজনৈতিক দল আগের বন্দোবস্তে যাবেন মানুষের কাছে, আমার মনে হয় এটি একটি ভুল বার্তা দিবে। এটি আপনাদের জন্য যেমন ক্ষতি হবে, জনগণের জন্য তেমন ক্ষতি হবে, আবার মুখোমুখি সংঘর্ষে যাবেন। আমার মনে হয় সাধারণ মেধাবী ছেলেপেলের পালস বুঝে নতুনত্ব আনবেন, নতুনত্ব এনে মানুষের কল্যাণের জন্য। যেমন স্বাস্থ্য খাতে আমার ভঙ্গুর, স্বাস্থ্য খাত আপনি কি করবেন, কি করছেন, এখন কি করতেছেন। ইনফ্যাক্ট এখন তো ইউনূস সরকার না, সরকারে সবাই, এনসিপি সরকারে, বিএনপি সরকারে, জামাত সরকারে, এবং তারাই কিন্তু এই বদলি বলেন, এই তদবির বলেন, এই ঠিকাদারি বলেন, সবগুলো ভাগে যোগে করতেছে না। তো সুতরাং আপনাদের এই জিনিসগুলো মানুষ দেখতেছে, এবং আপনারাই আগামীতে কর্তৃত্বে যাবেন বা অথরিটিতে যাবেন। আমি ক্ষমতা বলি না, দায়িত্ব। ইভেন এই শব্দটা কেউ বলে না আমি দায়িত্বে যাব, সবাই বলে যে ক্ষমতা যাব। ক্ষমতা কিন্তু একটি ফ্যাসিস্ট শব্দ, এবং এই ক্ষমতা মানেই হয়েছে মানুষের উপর অত্যাচার, দুর্বলের উপর অত্যাচার। প্রান্তিক মানুষের কথা ভেবে কৃষকের জন্য কর্মসূচি দেওয়া, প্রান্তিক মানুষের কথা ভেবে মধ্যস্বত্ব ভোগীকে কতটুকু নিয়ন্ত্রণ করবেন। আমি তো মনে করি এই সরকারের এই সক্ষমতা নাই, মাঝ রাস্তায় দাঁড়িয়ে বাসে প্যাসেঞ্জার উঠায় বন্ধ করতে পারে না। আমি তো মনে করি ফুটপাত কারণ বাজারের আপনার এখানে ঢুকতে পারি নাই, রাস্তার দুই পাশে যে দোকানগুলো চোখের সামনে, মিডিয়া হাউসের সামনে বসে দেদারসে রাস্তা দখল করে আসছে, তাদেরকে অন্য জায়গায় বন্দোবস্ত করে রাস্তা মানুষের জন্য চলাচল উপযোগী করার সক্ষমতা যেই সরকারের নেই। আমি মনে করি যেই থানার থেকে এখনো পুলিশ বের হয় না, আমি মনে করি যেই আগের ব্যবস্থায় সব কিছু চলছে, এই ব্যবস্থা রেখে কিন্তু ভালো ভোট পাবেন না। রাজনৈতিক দলের বঞ্চ এগুলোতে অ্যাড্রেস করা উচিত বলে আমি মনে করি। এই সরকার কি বৈধ না কি অবৈধ, এই সরকার কি কাজ করলো, ঐক্যমত বৈধ, এগুলো আলোচনা করে সময় নষ্ট না করাই উচিত। এবং সিটিজেন হিসেবে আমি মনে করি মানুষ দৃশ্যমান কিছু দেখতে চায়, পরিবর্তন দেখতে চায়। মানুষ যদি বলে যে আগের বন্দোবস্তেই তো আছি, এর চেয়ে বড় কলঙ্ক রাজনৈতিক দলের উপর আর কিছু হতে পারে না বলে আমি মনে করি। জি, অ্যাডভোকেট জাবেদ রাসিন, আমরা আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই, যে সেটা হলো যে জুলাই অভ্যুত্থান, এত রক্ত, এত ত্যাগ, এটা কি
একটা নির্বাচন আয়োজনের জন্য শুধু, নাকি এই যে ব্যারিস্টার ওমর ফারুক বললেন যে সংস্কার, পরিবর্তন, মানুষের মন মানসিকতা, ভোটারদের মন মানসিকতা পরিবর্তন হয়েছে? আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে সালাউদ্দিন আহমেদ বলছেন যে আগামী নির্বাচনটা যাতে সুষ্ঠু হতে না পারে সেই জন্য এই পিআর পদ্ধতি, স্বৈরাচারের দোসরদের নিষিদ্ধ করার যে দাবি, এটা নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র। এনসিপি এগুলির সাথে একমত কিনা, নাকি কোন কোন পয়েন্টে দ্বিমত আছে আমরা শুনবো আপনার কাছ থেকে। যে পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়া, স্বৈরাচারের দোসরদের নিষিদ্ধকরণ, তাদের বিচার, এই দাবিগুলির প্রেক্ষিতে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি মনে করছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র কোনো রাজনৈতিক দল করছে। আমাদের যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে এই বর্তমান রাজনৈতিক যে বাস্তবতা, সেটার মিল অমিল কি খুঁজে পাচ্ছেন? আপনার কথাটা যদি আমরা ঘুরায় বলি একটু, যে তারা হয়তো ঠিক আগের মতন 2014 সালের ইলেকশনের মতন একটা ইলেকশন করার জন্যই সংস্কার বাদ দিয়ে, সংস্কারে না এসে, সংস্কারের বাস্তবায়নের আলাপ না করে ওনারা সেদিকে যেতে চাচ্ছেন। তো সেই অভিযোগও তো আমরা করতে পারি, তাই না? দেখেন, এখানে কথা হচ্ছে 2014 সালের ইলেকশন, 18-র ইলেকশন, 24-এর ইলেকশন তো হয়নি, কিন্তু জনগণ কি রাস্তায় নেমেছে? যে 2024-এর এই জুলাই মাসে জনগণ রাস্তায় নেমেছে? নামেনি। কেন নামেনি? কারণ বিএনপি তখন যে আন্দোলনটা করেছে, যেহেতু রাজপথে তারা ছিল, তারা দীর্ঘদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে তারা লড়াই করেছে, সেই লড়াইয়ে তাদের অনেক ত্যাগ আছে, তাদের নেতাকর্মীদের অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে, সেগুলোকে আমরা অবশ্যই সম্মান করি। কিন্তু তারা কখনো জনগণকে কিন্তু কানেক্ট করতে পারে নাই, জনগণকে বোঝাতে পারে নাই যে নির্বাচনটা আসলে কেন হওয়া দরকার। জনগণ মনে করেছে নির্বাচন হবে, এই দল গিয়ে ওই দল আসবে, কিন্তু আসলে পরিবর্তনটা কোথায় আসবে? গুণগত পরিবর্তনটা শুধু আমি কেন আরেকজনকে ক্ষমতায় বসানোর জন্য আমি রাজপথে নামবো? জনগণ কিন্তু রাজপথে নামেনি, জনগণ তাদের আহ্বানে সাড়া দেয়নি। কিন্তু যখন একটা কোটা বিরোধী আন্দোলন এবং মানুষ যখন দেখলো যে এইভাবে ছাত্রদের উপর নির্যাতন করা হচ্ছে, গুলি করা হচ্ছে, ছোট ছোট বাচ্চাদের মেরে ফেলা হচ্ছে, হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে, মানুষ কিন্তু আর থাকতে পারে না। মানুষ কিন্তু 16 বছরে বিএনপিরও কিন্তু অনেক ত্যাগ আছে। আমি তো সেটা বললাম, আমি কিন্তু সেটা বলেছি প্রথমেই যে তাদের কিন্তু অনেক ত্যাগ আছে, তারা সেগুলো আজ ভুলে গেছে। তাদের নেতাকর্মীরা অনেকে ধান খেতে গিয়ে ঘুমিয়েছে রাতে, বাসায় থাকতে পারতো না, সেটা আজকে তারা ভুলে গেছে। তারা ভুলে গেছে এই যে খালেদা জিয়া এতদিন জেলে ছিল, তারা জেল থেকে বের করার মতো আন্দোলন তারা করতে পারে নাই, তারা জনগণকে কানেক্ট করতে পারে নাই। আমরা ওই জায়গার কথাই বলছি। দেখেন, রাজনৈতিক দলগুলো করে কি, তারা তো 5 বছর পরে, তারাও যে 5 বছর ক্ষমতায় থেকে তো লুটপাট করে, দুর্নীতি করে, অপশাসন, দুঃশাসন সব করে, বিরোধী মতের উপর দমন নিপীড়ন চালানোর পর তারা মনে করে যে না, আমার তো জনপ্রিয়তা এখন নাই, আমি ভোটে গেলে হারবো। সে জানে, সে তখন ভোটটা মেকানিজম করার চেষ্টা করতে থাকে, এবং সেই চেষ্টা কিন্তু আপনার চলে এসেছে সেই 96 সাল থেকে। এটা কিন্তু আপনার গত 15-16 বছরের লড়াই না, মানুষ কিন্তু এগুলো মনে করছে। আপনি দেখেন, সেই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন শুরু হলো 96 একবার গেল, বিএনপি একা একা ইলেকশন করলো। 2014 সালে আওয়ামী লীগ যে ইলেকশন করেছে, সেই ইলেকশন কিন্তু বিএনপি 96 সালে করেছে, করে থাকতে পারে না আর কি, কিন্তু আওয়ামী লীগ থাকতে পারছে, তাদের পেশির জোর ছিল, থাকতে পারছে, তাদেরকে তত্ত্বাবধায়ক সরকার দিতে হলো। দেওয়ার পর একটা ইলেকশন ভালো হইলো, মানে একটা ইলেকশন হয়েছে, তারপরেই বিএনপি এসে তারা কি করলো, তারা ওই যে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা নিয়ে মেকানিজম শুরু করলো, যার পরিপ্রেক্ষিতে কিন্তু 111 লগি বৈঠা, এই যে, এবং 2008-এর সাজানো ইঞ্জিনিয়ারিং ইলেকশন আমরা মনে করি, সেই ইলেকশনের মাধ্যমে এই আওয়ামী লীগের আশা, এবং তারা এসে সেই তত্ত্বাবধায়ক সরকারই বাতিল করে দিয়ে আবার এককভাবে। তো আপনি দেখেন, এই প্রত্যেকটা সময়ে যেই সমস্যাটা আমরা চিহ্নিত করেছি, সেটা হচ্ছে আমাদের দেশের জনগণ শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরটা দেখতে পায়নি। সেই জায়গাটা নিশ্চিত করা জরুরি। সেই জায়গাটা যদি নিশ্চিত হয়, তখন কি করবে রাজনৈতিক দলগুলোর? তখন বাধ্য যে আমার তো জনগণের কাছে যেতে হবে, তো আমি এরকম দুঃশাসন করে, দুর্নীতি করে আমি জনগণের কাছে গিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে এরপরে থাকতে পারবো না। তাদের তখন পুরো সিস্টেমটা তখন চেঞ্জ হবে। সেই জায়গাটাকে আমরা এখন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি থেকে তো বলা হচ্ছে যে তারা 31 দফার একটা সংস্কার প্রস্তাব দলীয়ভাবে দিয়েছে, এই এবং যে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, তারা বলছে যে সংস্কার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এটা ধীরে ধীরে করতে হয়। কিন্তু আপনারা তো ওভারনাইট সংস্কার চাচ্ছেন। এখন শেখ হাসিনা তো ওভারনাইট পালিয়ে গেছে,
শেখ হাসিনা ধীরে 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 পালাইতো, তাহলে কি ভালো হতো? জিনিসটা এটা এই কথা না, সংস্কার চলমান প্রক্রিয়া, সেটা আমরা মানি। কিন্তু যেই সংস্কারগুলো এখন করা দরকার, যেই সংস্কারগুলো না হলে এই যে শেখ হাসিনা 15 বছর 16 বছর রইলো, কিভাবে রইলো, কিংবা এই যে আমি যে উদাহরণগুলো টানলাম 96-এর কথা বললাম, তারও আগে আপনি যান, আপনি এই সংবিধানের মাধ্যমে 74-এ বাকশাল হলো, এই সংবিধান দিয়েই তো, সংবিধানের বাইরে তো বাকশাল হয়নি। এই যে মৌলিক সংস্কার যে আপনারা বলছেন, এটার কারণে কি নির্বাচন পিছিয়ে যাবে? না, নির্বাচন পিছাবে কেন? আশঙ্কা আছে? আমরা দেখেন এই পুরা জিনিসটা একটা জায়গায় চলে আসছে, কিন্তু এখন আলোচনার একটা জায়গায় সবগুলো দল একটা জায়গায় আসছে, নোট অফ ডিসেন্ট থাকুক, এখন সরকার এটা বাস্তবায়ন করুক, বাস্তবায়নের পরে এটাকে আইনের ভিত্তি দিয়ে নির্বাচন হোক, নির্বাচনে বিএনপি যদি জয়ী হয়ে আসে তারা আবার বাতিল করুক, বাতিল করে আগের অবস্থায় যাক, তাদের জনগণের ম্যান্ডেট থাকলে তারা করুক, সমস্যা তো নেই। আমরা তো সেটাকে বন্ধ করছি না যে না কেউ আর সংশোধন করতে পারবে না, এটা এসে সংস্কার করতে পারবে না, সেই রাস্তা তো খোলা। সংস্কার এবং নির্বাচন যাতে সঠিক সময়ে হয়, এই দুইটার ভিতরে কিভাবে সমন্বয়টা সম্ভব? আমি আপনারা শুধু একটা কথা বলি, সালাউদ্দিন সাহেব বলছে আমরা এখন কিছু করে গেলে পরবর্তীতে যদি আইনি ভিত্তি না পায়, সক্রেটিস কত হাজার বছর আগে তার ফাঁসি হয়েছে, বহু আগে, এবং আনএনিমাস ডিসিশনে তখন বসে তারে বিষপানে হত্যা করা হয়েছে, তাই তো? বর্তমানে তার ব্যাপারে একটা ট্রায়াল হয়ে তাকে খালাস দিয়েছে তা 1000 বছর। ফলোয়িং মর্নিংয়ে অথবা ডে আফটার টুমোরো কী হবে, লেট দে উইল ডিসাইড, তখন যারা এক্সিস্ট থাকবে। আমি বর্তমানে যেটা আমি প্রত্যক্ষ করলাম, যেটা আমি মনে করলাম, যেটা সব রাজনৈতিক দল মনে করে, সেখানে আমি কাজটা এখন শুরু করতে অসুবিধা কোথায়? আমি আইনি ভিত্তি দিই, পরবর্তীতে যদি কেউ বলে যে আইনি ভিত্তি নাই, কেন 2001 সালে বা আমাদের 13th অ্যামেন্ডমেন্ট বা 13th অ্যামেন্ডমেন্টের মামলা, এটা তো মাইনরিটির জাজমেন্ট। অনেকে বলে যে মেজরিটি 7 জনের ভিতর 4 জন দিয়েছে, আমি না, এটা যদি আগের ইতিহাস ধরেন সব কিছু মিলিয়ে এখানে 4:14। আমি এরপরে আরেকটু সাপ্লিমেন্ট করি, যেই 15 সংশোধনীর আপনি কথা বলেন, কারো ওপিনিয়ন নেয় নাই। সাজেদার নেতৃত্বে যে ছিল তারাও বলছে এটা রাখতে, সুরঞ্জিত সেনগুপ্তরাও বলছে এটা রাখতে, যত সুশীল নিচে সবাই বলছে এটা রাখতে। একজনের কথাও না মানি, এক ব্যক্তি এটা বাদ দিয়ে দিছে। সেখান থেকে বেরিয়ে আসতে হবে, সেই বেরিয়ে আসার জন্যই তো এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, তাই তো? ইভেন আজকে অনেক নিরীহ আওয়ামী লীগকে আমি বলতে শুনি যে আল্লাহ যা করছে ভালো করছে, ওরাও পর্যন্ত ওদের ফ্যাসিজমের দ্বারা নির্যাতিত ছিল। আজকে রাইটলি অ্যাডভোকেট সাহেব বলেছেন, এনসিপির নেতা, যে বিএনপির মতো এত অত্যাচার নির্যাতন এই বাংলাদেশের ইতিহাসে কেউ সহ্য করে নাই, কেউ এটার মুখোমুখি হয় নাই। গুম খুন যাচ্ছে তাই অবস্থা, ওদের হাঁড়ি পাতিল সব বিক্রি করে ফেলতে হয়েছে, ওদের বাদাম বিক্রি করতে হয়েছে, রিক্সা চালাইতে হইতেছে। আজকে বিএনপির উচিত তাদেরকে অ্যাড্রেস করা। আমি তো অনেকখানে দেখি, আমি যেহেতু রাইটিস্ট, আমি অনেকখানে দেখি, অনেক সময় তাদের অনেক লোকজনের সাথে ক্লোজ আমার উঠা বসা, দুঃখ করে বলে আমার বিরুদ্ধে 250 মামলা, আর নেতা হয়েছে যে একটা মামলাও খায় নাই, যে 15 বছর চুপচাপ ছিল ওদের সাথে থেকে যে বেনিফিশিয়ারি হয়েছে, সে এখন নেতা হয়ে গেছে, নগদ টাকা ছিল, টাকা দিয়ে। আমি মনে করি এটা মিথ্যা, আমি মনে করি এই অভিযোগ মিথ্যা। কিন্তু আজকে যে বিএনপি বড় দল, তার একটা ভুলের কারণে শুধু সে ক্ষতিগ্রস্ত হবে না, পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে। তার অনেকগুলো ভুলের কারণে আমরা পুরো জাতি ক্ষতিগ্রস্ত হয়েছি। দেখেন, সে ক্ষমতায় থাকা অবস্থায় যদি ভোটের বন্দোবস্ত ভালো করে যেত, যদি তেজগাঁ, মাগুরা, মিরপুর বা আরও যে হত্যাগুলো হয়েছে ওগুলো যদি রাইটলি অ্যাড্রেস করতো, তাহলে কিন্তু আমরা এরকম একটা ফ্যাসিস্ট সরকার আমরা পেতাম না বলে মানুষ মনে করে। তো সুতরাং আমি মনে করি তাদের থেকে অনেক ভালো আচরণ মানুষ প্রত্যাশা করে, আশা করে। আমি পাশাপাশি এটাও বলি, তারেক সাহেবের গত 1-1.5 বছরের ওনার যে কথা, যে বয়ান, যে ন্যারেটিভ, এটাও যদি বিএনপি মানত, গ্রাসরুট বা মধ্যম রুট বা উপরে বাংলাদেশে যারা আছে, তাও কিন্তু বাংলাদেশের মানুষ শঙ্কামুক্ত থাকতো, আশ্বস্ত হইতো। এখন আপনি যেটি আমাকে বললেন সেটি হচ্ছে সবচেয়ে বড় কথা। আমার দেশের মা বোনেরা, নিরীহ মানুষ রাস্তায় গুলি খেয়ে মরেছে। বারবার আপনাদের মাধ্যমে অনেক টকশোতে অনেক লোক বলে কোনো রাজনৈতিক নেতার সন্তান মরেনি, ভাই মরেনি, বড় রাজনৈতিক নেতা মরেনি। তাহলে আপনি মরেননি, আপনি তো জীবিত আছেন। সেই জীবিত থাকার সুক্রিয়া স্বরূপ যারা মরেছে তাদের প্রতি আপনি শ্রদ্ধা নিবেদন করে কিছু ভালো কাজে আপনি এগিয়ে আসবেন না? আপনি কিছু সংস্কার এখনই শুরু করার কথা বলবেন না? আপনি তো একটু আগে বলেছি, সরকারে তো শুধু ইউনূস না, সরকারে কিন্তু সবাই এবং সবখানেই দেখতেছি, এবং তাদের কথাই উঠবোস হচ্ছে। আজকে বিভিন্ন প্রশাসনে আজকে বলে যে আমি অমুক ছাত্রদল করতাম, আমার প্রমোশন দেওয়া।
আমি অমুক খানের স্বেচ্ছাসেবক আমার দুলাভাই আজকে বিএনপি আমার প্রমোশন দেওয়া বলছে না, বেনিফিট নিচ্ছে না, তার মানে কি সরকারে তো আমরাই, এবং এই বেনিফিট নিতে গিয়ে যারা যারা ডিসিশন মেকার তারা ওরা কথার বাইরে যাচ্ছে না। তো আজকে বিশ্ববিদ্যালয়ের ভিসির ব্যাপারে কারা কারা নিয়োগ দিছে এটা এখন আসতেছে, সচিব কারা নিয়োগ দিতেছে এটা এখন, পিএসসিতে কার কার আসতেছে এটা, ইভেন তত্ত্বাবধায়ক উপদেষ্টা কে কে কোন দল কোন কোটায় হয়েছে কার সুপারিশে হয়েছে কিছু কিছু বাতাসে বেরোচ্ছে না। তার মানে তো আপনিই তো সরকার, বাইরের তো কেউ নেই। তো সুতরাং আপনি যদি এই সরকারের উপর আস্থা না রাখেন ভাই, আপনি সংস্কার করে দেন, তাহলে কোথায় মানুষ আস্থাটা রাখবে? যেই সরকার সবার, সেই সরকারের উপর বলে দেন না যে এই সংস্কার আপনি করে যান, ভবিষ্যতে আজকে এনসিপির নেতা বলেছে ভবিষ্যতে তুমি যদি ফেলে দাও, আর সবার ম্যানিফেস্টোতে এগুলো থাকুক, মানুষ সবাই দেখবে। আর আপনি যদি না রাখতে চান না রাখলেন, অসুবিধা নাই তো। এই যেই সংস্কারগুলোর আজকে কথাবার্তা আসছে যে ভালো ভোটের বন্দোবস্তের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সেগুলো আপনার ম্যানিফেস্টোতে যে রাখবে না সে মানুষের মুখোমুখি হোক, কিন্তু আপনি করে দিতে অসুবিধা কি? যদি ইলিগাল হয় ফলোয়িং মর্নিংয়ে ইলিগাল হবে, ইলিগাল হইলে ডে আফটার টুমোরো ইলিগাল হবে। যেমন 90 সালে সবাই ঐক্যমতে করেছে, বিএনপি তো মানে নাই, না মানার খেসারত বিএনপি দিছে না, কিছু কিছু ক্ষেত্রে তো মানে নাই। ওই 3 দলীয় রূপরেখা, তো রূপরেখা যতটুকু মানে নাই, না মানার কারণে তার খেসারত দিতে হয়েছে না। বিএনপির আমলে যে অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে রাইটলি অ্যাড্রেস না করার কারণে তারা খেসারত দিছে না। তারা 14 বছর 16 বছর যে খেসারত দিয়েছে, তাদের উচ্চ মহলের কিছু কিছু লোকের কারণে, গ্রাসরুটের লোক সাধারণ মানুষ খেসারত দিয়েছে। আমি মনে করি এখন বিএনপির বোধগম্য হওয়া উচিত, গ্রাসরুটের নেতা যারা আছেন তারা কিন্তু উপরে সেন্ট্রালে যারা যারা এই প্রক্রিয়ায় আছে তাদেরকে আরেকটা লাস্ট কথা বলে যাই। জিয়াউর রহমান এই দেশের রাজনীতি করে পপুলার হয়েছে, মাওলানা ভাসানী এই দেশের রাজনীতি করে পপুলার হয়েছে। পাশের দেশ আমাদেরকে সবসময় শোষণ করতে চাইছে, সেই শোষণের বিরুদ্ধে এই দুইজন ব্যক্তি বা শেরে বাংলা বা আরও যারা যারা চোখ রেখে কথা বলেছে, অল্প হায়াত পেয়েছে, তারা মেরে ফেলেছে, অ্যাসাসিনেট হয়েছে, সেটা আলাদা, কিন্তু তারা জনপ্রিয়তার শীর্ষে ছিল। আমাদের রাজনৈতিক দলগুলো যেভাবে বিদেশে যায়, চায়না বলেন, ইন্ডিয়া বলেন, অমুক জায়গায় যাওয়া বলেন, তমুক জায়গায় যাওয়া বলেন, এগুলো আমাকে ব্যথিত করে। আমি মনে করি এগুলোর থেকে যদি বেরিয়ে এসে শুধু মানুষের জন্য কথা বলে, মাওলানা ভাসানীর আদর্শ, জিয়াউর রহমানের আদর্শ বা প্যাট্রিয়টিক যেই আদর্শ, যেই রাজনীতি, সেটি নিয়ে যদি থাকে, আমার মনে হয় মঙ্গল হবে দেশের জন্য, মঙ্গল হবে আপনাদের রাজনৈতিক দলের জন্য। আমি চাই আগামী রাজনীতি হবে, প্রত্যেকটা রাজনৈতিক দল কোনো বাইরে প্রভু রাখবে না, কিচ্ছু রাখবে না, আমার দেশের মানুষের কথা বলে তাদের কাছাকাছি গিয়ে তাদের জন্য রাজনীতি করবে, এবং সার্বভৌম যে একটা রাষ্ট্র, ফরেন পলিসিতে আমরা যাতে চোখে চোখ রেখে কথা বলতে পারি, আমরা যাতে স্বামী স্ত্রীর সম্পর্কের কথা আর না শুনি, আমরা যাতে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে, আমার পাওয়ার কিছু নেই বলতে না হয়, আমি যাতে কোনো রাষ্ট্রপ্রধানের সাথে হেঁটে অন্য পথে হেঁটে তার সাথে যাওয়ার প্রতিযোগিতা না করি, আমি যাতে লবিস্ট নিয়োগ করে আমার রাষ্ট্রীয় টাকা যাতে খরচ না করি, একটা দলকে কিভাবে উৎখাত করব, একটা রাষ্ট্রকে কিভাবে উৎখাত করব, সরকারকে কিভাবে উৎখাত করব, বা সরকারকে কিভাবে রাখবো যাতে বিদেশি লবিস্ট নিয়োগ না করে আমার রাষ্ট্রীয় অর্থ অপচয় না হয়, আমি সেই রাজনীতি দেখতে চাই। আমি রাজনীতি দেখতে চাই আমার এদেশে মাওলানা ভাসানীর মতো একজন আসবে, জিয়াউর রহমানের মতো একজন আসবে, যার সুটকেস, যার ছেঁড়া গেঞ্জি, ওইটি হবে আদর্শ, এবং ওই আদর্শকে যারা লালন করে, আমি মনে করি তারা প্রাডো জিপে চলবে না ফলোয়িং মর্নিংয়ে, আমি মনে করি তারা ফলোয়িং মর্নিংয়ে কোটিপতি হবে না, আমি মনে করি ফলোয়িং মর্নিংয়ে কোটিপতির থেকে তারা নিঃস্ব হবে, যেমন জিয়াউর রহমান হয়েছে। সেই আদর্শ নিয়ে রাজনীতি করবে এবং মানুষের ভালোবাসা পাবে, আমরা সবাই তাদেরকে স্যালিউট করব। সবার মঙ্গল হোক, শুভ হোক, আগামী সুন্দর হোক পৃথিবী, এটি আমার শেষ কথা। অনেক ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে, জাভেদ রাসিন, জুলাই সনদ এবং আগামী নির্বাচন নিয়ে এনসিপির ভূমিকা কি, আপনি যদি 1 মিনিটে ইতি টানেন। আমি মনে করি যে জুলাই সনদ তৈরি করার জন্য রাজনৈতিক দলগুলো, ঐকমত্য কমিশন সহ সরকার সহ আরও যারা যারা অংশীজন এখানে ছিলেন, এটি বাস্তবায়নের মধ্য দিয়ে সকল রাজনৈতিক দল তাদের নিজ নিজ স্বার্থকে গুরুত্ব কম দিয়ে রাষ্ট্রের ভালো যেটা হবে, দেশের ভালো, জনগণের ভালো যেটা হবে, সেদিকে তাকিয়ে এটা বাস্তবায়নের পথের দিকে তারা আসবেন। সেটা বাস্তবায়ন সরকার করবে, বাস্তবায়নের পরে একটা সুষ্ঠু সুন্দর উৎসব মুখর, সংস্কারবিহীন কোনো নির্বাচন কিন্তু উৎসব হবে না, এটা আমি আপনাকে এখানে বলে দিচ্ছি। একমাত্র সংস্কার হলেই সেই নির্বাচনটা উৎসব মুখর হবে, সেখানে সকলেই খুব উৎসব মুখরভাবে ভোট দিতে যাবে, প্রার্থীরাও সেখানে খুব সুন্দরভাবে নির্বিঘ্নে তারা কার্যক্রম পরিচালনা করবেন, মানুষ ভোট দিবে, নতুন সরকার গঠিত হবে। ঐক্যমত্য ছাড়া একটা সরকার যদি নির্বাচিত হয়ে আসে, তার পক্ষেও কিন্তু সামনের দিনের রাজনীতি করা, দেশ চালানো, রাষ্ট্র চালানো কঠিন হয়ে যাবে, কারণ মানুষ এখন অধিকার সচেতন। এই মানুষ আগে অধিকার সচেতন কম ছিল, এখন কিন্তু তারা আর এই জায়গাটায় পিছিয়ে নেই। এবং এই বর্তমান যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে তথ্য প্রযুক্তির এই যুগে আপনি দেখবেন বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু জেনজিরাই আন্দোলনগুলো করছে। এই তরুণরা কিন্তু তাদের অধিকার নিয়ে একটুও কার্পণ্য করবে না, তারা আমাদের মতন
যারা ছিল, যারা মিলেনিয়াল ছিলাম কিংবা আরো আগের বুমারদের মতন, তারা কিন্তু বসে থাকবে না, তারা আসবে, তাদের পরবর্তী জেনারেশন আরো আগায় আসবে। তো কোনো রাজনৈতিক দলের আর সামনে উপায় হবে না যে যথেচ্ছা স্বেচ্ছাচারীভাবে তারা রাষ্ট্র পরিচালনা করবে। সেটা জাভেদ রাসিন এবং ব্যারিস্টার ওমর ফারুক, আপনাদের দুইজনকেই ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন, আমরা এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।